আবারও ওপার বাংলার দিকেই নজর রাখতে হচ্ছে, কারণ যে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে মুহুর্মুহু, এখনো পর্যন্ত উঠছে, তারা আবার নতুন করে ভাবতে শুরু করেছে বা তাদের ভাবনা শেয়ার করে নিচ্ছে যে কেন ভারত মুক্তিযুদ্ধের সময় বা 1971-এ বাংলাদেশের সঙ্গে ছিল, অর্থাৎ ভারতের তখন ঠিক কি চাওয়া ছিল, ঠিক কোন প্রয়োজন থেকে ভারত সেই যুদ্ধে অংশ নিয়েছিল। অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 7 রাজ্য, 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্সকে নিজেদের করে রাখা বা সেই 7 সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত। তাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য ছিল না, এমনটাই মন্তব্য এই মুহূর্তে উঠে আসছে ওপার বাংলা থেকে। তরুণ প্রজন্মকে এটা বোঝাতে হবে নাকি যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল 7 সিস্টার্স সংলগ্ন, তখন ভারতের লক্ষ্য ছিল সেই 7 সিস্টার্সকে বাঁচানো, তা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মানুষের জন্য শুধু নয়, 7 সিস্টার্সও ছিল নাকি 1971-এর সেই সময় ভারতের লক্ষ্য, তাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত। কারা বলছেন এ কথা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক সার্জিস আলম কি বলছেন তিনি শোনাবো। প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যেই 7 সিস্টার্স 71-এর আগে তাদের ভিতরের যে কালচার, মতপার্থক্য, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো, ওই 7 সিস্টার্স সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই ভারত এটার ভয় থাকতো বাংলাদেশের এখন 3 পাশে যেমন ভারত, একইভাবে ভারতের 3 পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে। আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার, উপরে নেপাল, ভুটান, পাশে আমার চীন। ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি, কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই। সো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব, এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। এগুলোতে নিজের যে ক্ষমতা, সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে, এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এ তো গেল কেন 1971-এ ভারত ছিল, অর্থাৎ দেখুন ইতিহাস বলে যে ভারতবর্ষ না থাকলে স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না, আর যে পাকিস্তান না থাকলে বাংলাদেশ জন্ম হতে পারে বা স্বাধীন রাষ্ট্র হতে পারে বা পাক যুদ্ধ সেই সময়, অর্থাৎ শত্রু বন্ধুর হিসেব নয় ওপার বাংলা গুলিয়ে ফেললো। কিন্তু এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তারা কি বলছেন? আমেরিকা নয়, পাকিস্তান নয়, চীন নয়, দাদাগিরি কে করছে? ভারত করছে। ভারত নাকি এখনো বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করছে, আর 16 বছর ধরে নাকি সেই আধিপত্যবাদেই চাপা রয়েছে বাংলাদেশ। সার্জিস আলম আরো কি বলছেন শোনাই। ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে, আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই, এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কিভাবে করছে। এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে 16 বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে, দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জায়গাগুলোতে, শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয়,
বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আর যখন এই প্রশ্নগুলো নতুন করে আবার উঠছে, যখন সত্যি নতুন করে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশের বিশিষ্ট মানুষজন বলছেন, বিএনপির নেতা নেত্রী থেকে শুরু করে অন্যান্য অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলি বলছেন, শুধু তাই নয়, ইসলামী জামায়াত থেকে শুরু করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো বলছে যে ভারত শত্রু, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করা হোক। তারা বলছে ভারত দাদাগিরি করে এসছে। তারা বলছে যে তারা কখন কাদের অর্থাৎ কোন রাষ্ট্র কখন কার বন্ধু হবে, কখন কার শত্রু হবে, সেটা অপর কোনো রাষ্ট্রের মাথা ব্যথার কারণ নয়। ঠিক এখান থেকে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তারা কি ভাবছেন গোটা পরিস্থিতি নিয়ে, শোনাবো তাদের প্রতিক্রিয়া। 1971 সালে 25শে মার্চ যখন খান সেনারা ঝাঁপিয়ে পড়ল তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণের উপরে, তারপর থেকে যে প্রায় 1 কোটি মানুষ ভারতবর্ষে এসেছেন, আমরা তাদের শেল্টার দিয়েছি, থাকতে দিয়েছি, খাদ্য দিয়েছি। এগুলো কি সব রাজনৈতিক স্বার্থে? এগুলো তো মানবিক, এগুলো তো মানবিক, মানুষের এটা কর্তব্য হিসেবে ভারতবর্ষ সেটা করেছে। এবং তারপরে যখন দেখেছে যে এই দেশটা মানে তখন তদানীন্তন পূর্ব পাকিস্তান এ যদি পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকে তাহলে তো এই দেশটার মানে শেষ করে দেবে এই খান সেনারা, সেই জন্যই কিছুটা উদ্দেশ্য তো তাই। এটা সম্পূর্ণ হয়েছে মানবিক কারণে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের লোকেরা যারা বলে বেড়াচ্ছে স্বার্থের জন্য করেছে, রাজনৈতিক স্বার্থে করেছে, তারা ভুল বলছেন। তারা ইতিহাসটা ভালো করে জানে না, বা তারা সেই সময় তারা তো অনেকে চিনেনি না, তারা জানবেন কি করে। আলম যিনি রয়েছেন তিনি তো জামাত শিবিরের ছাত্র নেতা ছিলেন এবং তাদের মানে কি বলবো, তাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে রাজাকারদের। তারা যাদের দ্বারা অনুপ্রাণিত হন তারা হচ্ছে রাজাকার ছিলেন ও পাকিস্তানি, ভারত বিরোধী। সুতরাং তারা ভারতের অস্তিত্ব কখনোই স্বীকার করবে না এবং ভারত বিরোধিতা এবং মানে ধর্মান্ধতা এই দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছেন তারা। সুতরাং তারা যে যতটুকু মাইলেজ পাচ্ছেন ভারত বিরোধিতা করেই পাচ্ছেন। সুতরাং এই অবস্থায় বলা যায় এটাই যে ভারত বিরোধিতা করতে গিয়ে তারা এক এক সময় এক এক মন্তব্য করছেন এবং যেটা করতে গিয়ে তারা ভারতকে চটিয়ে দিচ্ছেন। যে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি, যে ওপার বাংলা নিয়ে আমরা কথা বলছি, যে সোনার বাংলা নিয়ে আমরা কথা বলছি, সেই সোনার বাংলায় কিন্তু এরই মাঝে আমরা তালিবান রাজের এক প্রকার এক ঝলক দেখেছিলাম। কখন না বাজারে বাজারে পর্দা প্রথা চালু করবার জন্য রীতিমতো মাইকিং করা হয়েছিল। এবার সেই বাংলাদেশে নো বিফ লেখা হোটেল বর্জন করবার ডাক দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে যখন হিন্দু, সনাতনী, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষদের উপর হামলা হচ্ছে, আক্রান্তের শিকার হতে হচ্ছে তাদের, আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ইউনূস সরকার বিজয় বার্তা দিচ্ছেন। ইউনূস সরকার বিজয় দিবসে মোহাম্মদ ইউনূস বলছেন যে আমরা সকলেই সমান, সকলের মধ্যে মত পার্থক্য থাকলেও সম্প্রীতি বজায় রাখার কথা বলছেন। সেই সম্প্রীতির বাংলাদেশে আদৌ সম্প্রীতি রয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, নো বিফ খাবার হোটেল বর্জনের দাবিতে এবার সমাবেশ করা হচ্ছে। নিউ রাজধানী ও হোটেল রাজের সামনে সেই কর্মসূচি পর্যন্ত নেওয়া হয়েছে। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনবো। বাংলাদেশ 98% মুসলমানের দেশ। প্রত্যেকটা হোটেলে 90% কাস্টমার হচ্ছে মুসলমান। এখন এই হোটেলগুলোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা 98% মুসলমানের স্বার্থ দেখবে নাকি 2% বিধর্মীর স্বার্থ দেখবে। 98% মুসলমানের স্বার্থ দেখে তাহলে তারা 98% কাস্টমার পাবে, আর যদি তারা 2% স্বার্থ দেখে তারা 2% স্বার্থ, তারা 2% কাস্টমার পাবে, আর বাকি 98% মুসলমান এই উগ্র হিন্দুত্ববাদী এই হোটেলগুলোকে বর্জন করবে। যদি বিধর্মীদের এই হোটেলগুলোতে গিয়ে খেতে সমস্যাই হয় তাহলে তারা হিন্দু হোটেলে গিয়ে খাবে। একবার এক ইহুদি সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি মুসলমান হতে চাই, কিন্তু আমার একটি শর্ত হচ্ছে আমি উটের গোশত খাবো না। কেন উটের গোশত সে খাবে না? কারণ ইহুদি ধর্মে উটের গোশত হারাম। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান করেননি। যারা ভারতের দালালি করে, ওই উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন ভারত, ওই উগ্রপন্থী মোদির দালালরা, তারা প্রকাশ্যে রাস্তার মধ্যে মুসলমানদেরকে জবাই করে শহীদ করতেছে। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক।
গোস্ত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোস্ত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোস্তের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। গরুর গোস্তের জন্য ভারত মুসলমানদের পিটিয়ে পিটিয়ে শহীদ করে, কিন্তু পৃথিবীতে তারাই সব থেকে বেশি গরুর গোস্ত রপ্তানি করে। রপ্তানি করার সময়, কামাই করার সময় মাকে জবাই করে গোস্ত বিক্রি করা যায়, আর মুসলমানদেরকে গরুর গোস্ত খাওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মারা যায়। আপনাদের মনে থাকবে 2024-এর সময়টা অগস্টের 4-5, অর্থাৎ 5 তারিখ যখন দীর্ঘ অচলাবস্থা বা অনাথ সৃষ্টির এক প্রকার ছবি বাংলাদেশের সামনে এসেছিল। শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তখন বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, যা কোটা সংস্কার থেকে সেই আন্দোলনের রূপ নিয়েছিল, সেই সময় একটি স্লোগান যা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ ছিল, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ঠিক তারপর থেকে একের পর এক ছবি, একের পর এক ছবি, বাংলার তৈরি শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ছবিও পর্যন্ত সামনে এসেছিল। বিএনপির তরফ থেকে তা করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এরপর নবিফ খাবার হোটেল বর্জন করবার ছবি, এবং তারপরেও কোথাও পরিস্থিতির এতটুকু বদল ঘটেনি। ফরিদপুর সেখানে ফের হামলার শিকার হতে হয়েছে, আক্রান্ত হতে হয়েছে, আর সেই আক্রান্তের ছবিগুলো এখনো পর্যন্ত ভীষণভাবে স্পষ্ট। দিকে দিকে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, আমরা দেখিয়েছি আপনাদের মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়ে তাকে হিউমিলেট করার ছবিও সামনে এসেছিল ওই বাংলাদেশ থেকে। এবং আরও একটি ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, স্ত্রী সহ মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। এবং এই ঘটনা নিয়ে যখন সনাতনী, হিন্দু, সংখ্যালঘু সকলের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের উপর যে ছবিগুলো সামনে এসেছিল, তাদের উপর আক্রান্ত হতে হয়েছে, তাদের হামলার শিকার হতে হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইসকনের মন্দিরে ভাঙচুর করা হয়েছে, মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে আজও আমরা কথা বলেছিলাম মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজির সঙ্গে কথা বলেছিলাম, ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজের সঙ্গে কি জানাচ্ছেন তারা শোনাবো। এখনই সেখানে একটা কঠিন কোনো সিদ্ধান্ত না নিলে হিন্দুদের পক্ষে বাংলাদেশে থাকা আর সম্ভব হবে না। এখন মুক্তিযোদ্ধাদের ধরে ধরে যেভাবে হত্যা করা হচ্ছে, তাদের পরিবারকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে, আতঙ্ক, হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে যাতে হিন্দুরা ও দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়, তার পরিস্থিতি সম্পূর্ণরূপে কায়েম হয়েছে। দীর্ঘ একটা সময় কেটে গেল, 3-4 মাস কেটে গেল, নতুন বছর পড়ে গেল, কিন্তু ইউনূস সরকার তার মনোভাবের কোনো পরিবর্তন তো করছেই না। আমরা চিন্ময় কৃষ্ণের বিচারের ক্ষেত্রে দেখলাম, আমরা নড়াইলের ক্ষেত্রে দেখলাম, কুমিল্লায় দেখলাম, এখন আবার অন্যত্র। এভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে হিন্দুরা শুধু মরছেই। ফলে এখন হিন্দুদের এক হতে হবে এবং ইমিডিয়েট ইউনূস সরকারকে একদম লিখিত শুধু দেওয়া নয়, সেই সঙ্গে সঙ্গে তাকে বাস্তবায়িত করতে হবে যে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ আর বিসর্জিত হবে না। আমরা তো দৈনিক খবর পাচ্ছি এখানকার ভয়াবহ পরিস্থিতি। ফরিদপুরে অনেকগুলো আশ্রম আছে, আমাদের সংঘ প্রতিষ্ঠাতা প্রণবানন্দজির জন্মস্থান বাজিতপুরে, আমাদের কি যোগাযোগ করি। অর্থাৎ একদিকে নো বিফ কোনো হোটেল থাকবে না, অর্থাৎ হিন্দুদের জন্য স্পেসিফিক কোনো বিষয় বা কোনো সেক্ষেত্রে সিলেক্টিভ কোনো জায়গা থাকবে না, সব জায়গাতেই বিফ অ্যাভেলেবেল রাখতে হবে। তাদের উপর হামলাও হবে, তাদেরকে কর্মচ্যুতির মতো ঘটনা। আর সামনেই গঙ্গাসাগরের মেলা রয়েছে এবং শুধু তাই নয়, মহাকুম্ভ রয়েছে। এই সমস্ত কিছুর মিশেলে যখন সাধু সন্তরা তারা বাবুঘাটে একযোগে হচ্ছেন, একসাথে হচ্ছেন, তখন তারা বলছেন যে এপার বাংলার সাধু সন্তরা যদি ওপার বাংলায় পা রাখে তাহলে খুব একটা পরিস্থিতি সামাল দেওয়ার মতো থাকবে বলে তারা মনে করছেন না। কি বলছেন সাধু সন্তরা এপার বাংলার, শোনাবো আপনাদের, শুনুন। আমরা সনাতন ধর্মে যখন নাগা সাধু ও অগরী ও সব সাধু একসঙ্গে রাস্তায় নামবে, লাখ লাখ সাধু, তাহলে সামলাতে পারবে না বাংলাদেশ। That is the movement of spiritual. ধর্ম সব ধর্মের উপরে বেসিস করে এটাকে করতে গেলে সব ধর্মের সর্ব মানুষেরকে ডাকতে হবে, আহ্বান করতে হবে, ডেকে রাষ্ট্রপুঞ্জে বসতে হবে। যারা হিন্দু মুসলমান আর সনাতন ইসলাম করছে, এরা সবাই পাগল হয়ে গেছে। একটা রাঁচি পাগলখানা বসান, ওদের সবাইকে পাঠান, আমিও পাগল যাব। বাঙালির ধর্ম কেউ নষ্ট করতে পারবে না,
এটা হচ্ছে মহাশক্তি, ওপরওয়ালা যেখানে মাথার ওপর আছে। বাংলাদেশ ওরা তো অন্যায় করছে, এগুলো ভুল করছে, এগুলো তো ঠিক নয়। সনাতন ধর্মই হচ্ছে সব শ্রেষ্ঠ। আর তাকে যদি কেটে তারা হত্যা করে, এ তো মহা পাপ কাজ করছে, যার জন্য ওরা বয়কট করছে। আজকে মৌলবাদী সংগঠন এদের তো মানে নিশ্চিত করা উচিত, এদের মানে এই বসুমতী থেকে তাড়ানো উচিত। সাধু মানে কি? সাদা সাধু হচ্ছে সৎ, সাধু হচ্ছে কি ত্যাগের প্রতীক। তাদের পরে অত্যাচার করছে, তাদেরও ছাড়ছে না। তাহলে এরা কি মানুষ? এরা তো মানুষের পর্যায়ে পড়ে না। ऐसा देखिए, बांग्लादेश में जो हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है, ये नहीं होना चाहिए। ठीक है, वहाँ का सरकार ये ठीक काम नहीं कर रहा है, वहाँ की सरकार को देखना चाहिए। बहुत खराब बात है, कोई भी देश में ऐसा नहीं होना चाहिए, है ना। ये जो गलत करेगा वो गलत कर पाएगा वो। हाँ, अपने आप वो सुरक्षित वो ऊपर वाला देख रहे हैं ना। जो मनुष्य का ऊपर कोई अत्याचार करेगा एक मनुष्य, तो उसको तो देखने वाला ऊपर है ना। অর্থাৎ একদিকে ওপার বাংলায় অচলাবস্থা, এখনো পর্যন্ত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা ভালো আছেন কিনা এ প্রশ্নের উত্তর হয়তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইউনূসের পক্ষেও জোর গলায় বলা সম্ভব নয়। কিন্তু ওই ওপার বাংলা থেকেই অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে, কখনো দিল্লি, কখনো মুম্বাই।